চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার হারিয়ে যাওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে। পরে রাতে তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে খোয়া যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাসেল আদালত চত্বরে চা বিক্রি করতেন। এসব নথি পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন রাসেল। এ ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রোববার পিপি কার্যালয়ের বারান্দা থেকে ১,৯১১টি মামলার নথি খোয়া যাওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় জিডি করা হয়। রাসেল মূলত যেটা আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি, সে কোর্ট বিল্ডিং এ 4 দোকানে চাকরি করতো। ডকুমেন্ট গুলো কোর্ট বিল্ডিং এর বারান্দা অরক্ষিত অবস্থায় স্তূপ আকারে ছিল। সে এগুলি ওয়েস্টেজ কাগজ হিসেবে ভাবে এই মালামালগুলো সে কাঁধে করে নিয়ে ভাঙ্গারের দোকানে কাগজ আকারে বিক্রি করেছে। এ বিষয়ে আরো জানাতে কোতোয়ালী থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, খোয়া যাওয়ার সব নথি পাওয়া গেছে কিনা, আর যাকে আটক করা হয়েছে তিনি এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত, কি জানিয়েছে পুলিশ? পুলিশ যেটি জানিয়েছে যে তারা এখনো আসলে পিপি কার্যালয়ের লোকজনের সামনে পুরো 9টি বস্তার কথা বলা হচ্ছে। 9টি বস্তায় সবগুলো তারা উদ্ধার করেছে, তবে সব নথি সেখানে আছে কিনা সেটি একটু সময় লাগবে। অর্থাৎ প্রায় ১,৯১১টির মতো নথি সেখানে ছিল। তো এটি আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপার আছে, তাই হয়তো এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না যে একেবারে সব নথি উদ্ধার হয়েছে কিনা। আর এই ঘটনাটি যখন জানাজানি হয় গত রোববার, মূলত পিপি মহানগর পিপি তিনি একটি জিডি করেন এবং সেই জিডিকে ঘিরে পুলিশ তৎপর হয় এবং প্রাথমিকভাবে আদালত এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা বিশ্লেষণ করেন এবং সেগুলো দেখেই তারা প্রথমে এই রাসেলকে শনাক্ত করেন, যিনি সেখানে আদালত প্রাঙ্গণে একটি চা দোকানে কর্মরত বা চা দোকানে কাজ করতেন। এবং তারপরে তাকে শনাক্ত করার পরে আসলে তার অবস্থান শনাক্ত করে তাকে প্রথমে আটক করা হয়। তারপর তার দেওয়া তথ্য মতে নগরীর কোতোয়ালী থানার সতীশবাবু লেন এলাকা থেকে একটি ভাঙাড়ির দোকান থেকে এই মালামালগুলো উদ্ধার করা হয় এবং পুলিশ যেটি বলছেন যে সে মূলত পুরনো কাগজ হিসেবেই এই মালামালগুলো, এই কাগজ বা এই ডকেটগুলো সে বিক্রি করে দিয়েছিল। ফলে আসলে এর পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা অন্য কেউ এর পেছনে আছে কিনা সেই বিষয়টি এখন খতিয়ে দেখার বিষয়। তবে এখানে যে রাসেল, তার বয়স 18 বছরের মতো এবং সে দীর্ঘদিন যাবতীয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এই বিভিন্ন চায়ের দোকানে অস্থায়ী ভিত্তিতে কাজ করত এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিভিন্ন দেয়াল এবং বিভিন্ন জায়গায় রং করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটি উঠেছে যে এইরকম উন্মুক্ত প্রাঙ্গণে এভাবে বন্ধের সময় এই কেস ডকেটের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর নথি কীভাবে এখানে ফেলে রাখা হলো সে বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি আদালত প্রাঙ্গণ থেকে এইভাবে কাগজপত্র সরিয়ে ফেলার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে আইনজীবী সমিতি এবং পিপি সহ যারা আছেন তারা দাবি করেছেন যে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন আরো একটু কঠোরভাবে দেখা হয়, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়াতে হবে বলে তারা দাবি করেছেন। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যাকে আটক করা হয়েছেন তিনি পেশায় একজন চা বিক্রেতা এবং আপনি যেমনটি বলছিলেন যে তিনি বেশ কয়েক বছর ধরে আদালত চত্বরে চা বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু তার এই বিষয়টি জানার কথা যে এই দলিলগুলো কোনো মামলার হতে পারে বা কিছু, সেক্ষেত্রে এই চা বিক্রেতার জড়িত থাকার বিষয়টিকে পুলিশ কিভাবে জাস্টিফাই করছে? আসলে দেখেন, একজন চা বিক্রেতার কাছে সেটি এই নথিগুলো মাত্র 16 টাকা কেজি দরে বিক্রি করেছে। তার কাছে আসলে
এই নথিগুলোর গুরুত্ব মানে ঠিক 16 টাকার মতোই, অর্থাৎ এই নথিগুলো পিপি কার্যালয়ের সামনে বারান্দায় একেবারে খোলা জায়গায় পড়েছিল। সে এটি দেখেছে এবং সে ভেবেছে, প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে এবং এটি আমাদের কাছে অনেক যৌক্তিক মনে হয়েছে, যে এই ধরনের একজন মানুষ সে ভেবেছে যে এগুলো কেজি মাপা বিক্রি করে দিলে ওর কিছু টাকা আয় হবে এবং সেই চিন্তা থেকেই হয়তো সে এগুলো করেছে। প্রাথমিকভাবে পুলিশ এটি ধারণা করছে। আমরা একটু আগেও বলছিলাম যে এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা বা এর পেছনে আর কারা জড়িত আছে সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন এবং এটি বেশ জোরালোভাবেই পুলিশ বলছে যে তারা দেখছেন। তবে যেহেতু ভাঙারির দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই কাগজ এখান থেকে সরানো হয়েছে, ব্যাপারটা সেরকম না। তাহলে কিন্তু এই কাগজগুলো যারা নিয়েছে বা চুরি করেছে, যে চক্র চুরি করেছে, তাদের কাছে চলে যেত। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। কয়েকদিনের স্বস্তির পর ফের শৈত্যপ্রবাহের কবলে উত্তরাঞ্চল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 9.1 ডিগ্রি সেলসিয়াস। প্রায় এক সপ্তাহ পর তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে আসায় বেড়েছে ভোগান্তি। দুদিন পর পঞ্চগড়েও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি। গতকাল জেলায় তাপমাত্রা 14 ডিগ্রি থাকলেও দিনভর মেঘাচ্ছন্ন ছিল এলাকা। তবে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, মেহেরপুরও একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। কয়েক জেলায় কয়েক দফা মৃদু শৈত্যপ্রবাহের পর 2 দিন তাপমাত্রা সামান্য বাড়ায় স্বস্তি আসে জনজীবনে। এরই মধ্যে আবারও মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় শীত নিবারণে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পঞ্চগড়ে সপ্তাহ ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহের পর গত 2 দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আবারও শীতের প্রকোপ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কনকনে শীতের যে অনুভূতি, সেটি আরও বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন কম বেশি থাকতে পারে। এরপর আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে শীত মোকাবিলায় গরিব ও ছিন্নমূল মানুষের ভিড় বেড়েছে পুরনো কাপড়ের দোকানে। সরকারিভাবে গরম কাপড় দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। ঠান্ডা কষ্ট যে দাবা কাপড় ধুতে পারি না, আবার কিনে কোনো কাপড় ধুতে পারি, বেশি কাপড় নাই। জনগণের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য 18,000 পিস কম্বল বরাদ্দ পেয়েছিলাম এবং একই সঙ্গে 86,50,000 টাকা বরাদ্দ পাওয়া গেছে কম্বল ক্রয়ের জন্য, যা ইতিমধ্যে সকল উপজেলা নির্বাহী মহোদয় অনুকূলে প্রদান করা হয়েছে। নীলফামারীতে ঠান্ডা বাতাসে কাহিল জনজীবন। রাজশাহীতেও অসহনীয় হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে তাপমাত্রা আরও কমার আভাস মিলেছে। বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা থাকছে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হিমেল বাতাসে দুপুর থেকে তাপমাত্রা কমায় রাতে জেঁকে বসছে শীত। আগামীতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে সীমান্তবর্তী শেরপুরে শৈত্যপ্রবাহের খবরে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজ আবহাওয়া পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন? যে শীতের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়, কিন্তু আসলে আমরা দেখি যে প্রতি বছর অন্যান্য এলাকার তুলনায় কিন্তু পঞ্চগড়ে বেশি শীত অনুভূত হয়। আমরা এবারও তাই দেখছি যে পঞ্চগড়ে কিন্তু অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত শুরু হয়ে গিয়েছে এবং নভেম্বর ডিসেম্বর মাসেও কনকনে শীত অনুভূত হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি দফায় দফায় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কিন্তু 8 থেকে 10-এর মধ্যেই উঠানামা করছিল। গত 2 দিন আগে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ছিল,
কিন্তু আজকে সকালে 9টায় আবার তাপমাত্রা কমে রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে, আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, আমি তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে মৃদু শৈত্যপ্রবাহ এখন চলছে। তাপমাত্রা যদি সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকে সেক্ষেত্রে মৃদু শৈত্যপ্রবাহ বলা হচ্ছে, সেই মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং আগামী সপ্তাহের মধ্যে এই শীতের প্রকোপ আরও বাড়তে পারে এবং মাঝারি পর্যায়ের শৈত্য প্রবাহের পূর্বাভাস দিচ্ছেন তিনি। তো আমরা আসলে দেখছি যে আজকে যদিও সকাল থেকে সূর্যের আলো দেখা গেছে, দুপুর নাগাদ সূর্যের আলো বেশ ঝলমলে আলো ছিল, কিন্তু এখন কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। একটু পরেই কিন্তু ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাস শুরু হয়ে যাবে। মূলত আসলে ঠান্ডাটা কিন্তু বাতাসের কারণেই বেশি হচ্ছে। এই কনকনে শীত, হাড় কাঁপানো শীতের কারণে আমরা বরাবরই দেখি যে পঞ্চগড়ে কিন্তু আসলে যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা ভ্যান শ্রমিক, পঞ্চগড়ে আসলে অসংখ্য মানুষ রয়েছে, প্রায় 20,000-এর মতো পাথর শ্রমিক রয়েছে, চা শ্রমিক রয়েছে। এই পাথর শ্রমিকদের কিন্তু আসলে কাক ডাকা ভোরেই ঘুম থেকে উঠে তাদের হাঁটু জলে, নদীতে হাঁটু জলে নেমে কিন্তু তাদের পাথর সংগ্রহ করতে হয়। তাদের আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। এছাড়া ইজি বাইক চালক, অটো চালক যারা আছে তাদেরও যে দৈনন্দিন আয় সেটি কমে গিয়েছে। আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ পঞ্চগড়ের যে 5 উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আমি খবর নিয়েছি আসলে শীতজনিত, বিশেষ করে শিশু এবং বয়স্করা ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, সর্দি এমন নানান শীতজনিত আক্রান্ত হয়ে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছেন। আমি দেখছি যে দুস্থ যারা আসলে গরিব মানুষ, যাদের আয় কম, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই পুরাতন শীতের কাপড়ে ভিড় করতে আমি দেখেছি, যে তারা বলছেন যে তারা এর মধ্যেই তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। 43তম BCS এ বাদ পড়া 227 জনের বিষয়ে পুনরায় যাচাই বাছাই হবে, তবে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। জানা গেছে 43তম BCS পরীক্ষায় সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা 2163 জন প্রার্থীর মধ্যে 1896 জন প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 227 জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই প্রার্থীরা তাদের নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া 227 জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সকালে সচিবালয়ে বৈঠক হয়। বাগেরহাট সদরে বিএনপির কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বুধবার সন্ধ্যায় উপজেলার কুলিয়াদাইর গ্রামে ওই সংঘর্ষে নারী, শিশুসহ অন্তত 25 জন আহত হয়। স্থানীয়রা জানিয়েছেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে বিরোধ আরও প্রকট হয়। এর জেরে গতকাল দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বসতঘরে লুটপাট এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীপুরে বহুতল ভবনের পাইলিংয়ের কারণে শাঁখারীপাড়া মোড় এলাকার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি বিশাল অংশ ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার রাত 2টার দিকে ঘটনা ঘটে। এছাড়া সড়কের দুপাশে 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি কবরস্থান ধসে গেছে, ফলে আশপাশের ভবনগুলো ভাঙন ঝুঁকিতে রয়েছে। এ ঘটনার পর গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে সকালে লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী জুলফিকার জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন। নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়ে হাউজিং জানিয়েছে নিয়ম অনুযায়ী কাজ করা হয়েছে। সড়ক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। শ্রমিকদের কাজকে সম্মান জানানো এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে টিআইসি ম্যানুফ্যাকচারিং এবং টিআইসি ইন্ডাস্ট্রিজ নামের 2টি প্রতিষ্ঠানে ফ্যাক্টরি ডে পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন 7 শতাধিক শ্রমিক কর্মকর্তা।
আয়োজনের মধ্যে ছিল কারখানার শ্রমিক ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাম্প শো, ক্রিকেট ম্যাচ, র্যাফেল ড্র, বিশেষ সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ সহ সকাল ও দুপুরের খাবার ব্যবস্থা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শ্রমিক, ঊর্ধ্বতন দেশি বিদেশি কর্মকর্তা এবং কর্মচারী সহ সকল সাপ্লায়ার এবং স্টেক হোল্ডার উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, শ্রমিকদের কঠোর শ্রমকে সম্মান জানাতে এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতি বছরই এই আয়োজন করা হয়। আমাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে আমরা প্রতি বছর এই দিনটি উদযাপন করি। সবার আন্তরিকতা ও পরিশ্রমকে স্বীকৃতি দিতেই এই আয়োজন। বিশেষ এই উদ্যোগে আমাদের গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দুজনকেই পাশে পেয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট নির্মাণে অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন বলছে, প্রকল্পের শুরুতে পাহাড় কাটা হবে না জানালেও এখন বাগান এলাকায় পাহাড়ের একাংশ কাটা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে হাসপাতাল এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বলছে, পাহাড় কেটে নয়, বরং সেটিকে সুরক্ষিত রেখেই কাজ করা হবে। প্রায় 285 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরুষ ছাত্রাবাসের পাশে নতুন ও পূর্ণাঙ্গ বার্ন ইউনিট বানাচ্ছে স্বাস্থ্য বিভাগ। 6 তলা এই ইউনিট ভবনের প্রাথমিক কাজও শুরু হয়েছে। তবে ভূমি প্রস্তুত করতে গিয়ে নির্ধারিত স্থানের পাশের পাহাড় কাটার অভিযোগ উঠেছে। এছাড়া যে পাহাড় কাটা হচ্ছে সেজন্য নেওয়া হয়নি যথাযথ অনুমতিও। চট্টগ্রাম যেহেতু একটা হিলি একটা এরিয়া, সো এবং এখানে যখন কোনো স্থাপনা বা কিছু নির্মাণ হবে, তো আমরা যে কোনো প্রতিষ্ঠান থেকে, সরকারি বেসরকারি সবার থেকে এটা আশা করব যে পরিবেশ এবং প্রতিবেশকে রক্ষা করে কিভাবে কাজটা করানো যায়। তবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, ভূমিধস এড়াতে পাহাড়কে ঢালু করে কাঠামো পরিবর্তন করা হচ্ছে। পাহাড় কাটার অভিযোগ অসত্য। প্রযুক্তিগতভাবে এখানে আমরা দেখে ভেবেছি পাহাড়ের পাদদেশে ভবন হলে সেটি কখনো নিরাপদ হবে না। এছাড়া এখানে পাহাড়ের মাটি যথেষ্ট নরম, পানির স্পর্শ পেলে নিচের দিকে নেমে আসে। সেজন্য আমরা পাহাড়ে সয়েল নেইলিং করে কাজটি করছি। এদিকে নতুন প্রযুক্তির মাধ্যমে পরিবেশ রক্ষার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাহাড়কে সেভ করার জন্য এই যে স্লোপ যেগুলো করতেছে, ওখানে ওরা আরসিসি কলাম দিবে, তারপর হচ্ছে এটার উপর আবার ওরা এই প্লান্টেশন করবে, পুরো জিনিসটাকে গ্রিন করে ফেলবে যেন মাটিটা ওখান থেকে বের না হয়ে আসে। এই টেকনোলজি আমি আমাদের বাংলাদেশে দেখি নাই। 150 শয্যার স্বতন্ত্র এই ইউনিটে দগ্ধ রোগীদের জন্য থাকছে 10টি বিশেষ আইসিইউ, 25টি এইচডিইউ ও 3টি অপারেশন থিয়েটার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সমগ্র বাংলাদেশ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।